আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি অধ্যায়ের মেইন বই থেকে 37 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। তো আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রথমেই বন্ধুরা অঙ্কটি পড়ে নিও। গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম স্থিতিশীল মূলধন পদ্ধতি কখন বুঝবো। কোশ্চেনের ভিতরে যদি চলতি হিসাব নামে আইটেম থাকে, চলতি হিসাব দেখো কোশ্চেনের মাঝামাঝি আছে তিনজনের চলতি হিসাবের উদ্বৃত্ত, এর অর্থ তারা মূলধনটাকে স্থির রাখে, অর্থাৎ মূলধনটা স্থিতিশীল, মূলধন হিসাবে কোনো কিছু পোস্টিং হবে না। এটার অর্থ তুমি হয়তো বুঝলা না। আমি সরাসরি ক্ষয়ের আনসারে চলে গেলাম। পুরো অঙ্কটা তুমি পড়বা, অঙ্কটা পড়লে তুমি দেখবা নিট লাভ তো অবশ্যই থাকবে। কোশ্চেনের লাস্ট লাইনে দেখো নিট লাভ দেওয়া আছে 37,500 টাকা। তা প্রথমে তুমি লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিটে নিট লাভটা লিখবা, আর ডেবিটে কি নিবা? মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ, মূলধনের সুদ, বেতন আর ঋণের সুদ নিবা। তো মূলধনের সুদ দেখো কোশ্চেনে বলা আছে 5% হারে, ঋণের সুদ 5% হারে, আর একজনের বেতন আছে। উত্তোলনের সুদ ধরার প্রয়োজন নেই, বলছে উত্তোলন আছে কিন্তু সুদ ধরতে বলেনি। তা লাভ লোকসান আবন্টন হিসাবে সবটা কেমন হবে দেখো। লাভ লোকসান আবন্টন হিসাব উল্লেখ্য যে 272 পৃষ্ঠা, 37 নম্বর অঙ্কটা 272 পৃষ্ঠা। তো প্রথমে লাভ লোকসান আবন্টন যে ক্ষয়ের আনসারটা দেব, প্রথমে ক্রেডিট পাশে লিখবো লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে নিট লাভ 37,500 টাকা। এটা লেখার পর ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব লিখতাম, এখন লিখবো অংশীদারদের চলতি হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ। চলতি হিসাব কেন? কারণ কোশ্চেনে চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, এর অর্থ এখানকার সমস্ত মানে অংশীদারদের যে পাওনা সেটা চলতি হিসাবে যাবে, অংশীদারের কাছ থেকে যা কাটা হবে উত্তোলনের সুদ সেটাও চলতি হিসাবে যাবে। তো মূলধনের সুদ দেওয়া আছে 5% ধরার জন্য। সুমনের মূলধন 1 লাখ টাকা, 1 লাখ টাকার 5% 5,000 টাকা। রাজনের মূলধন 75,000 টাকার 5% 3750 টাকা। মোহনের মূলধন হচ্ছে 50,000, এর 5% 2500 টাকা। সবগুলো যোগ করব 11,200 টাকা, 11,250 টাকা। 8,000, 9, 10, 10,000 আর 11,250 টাকা মূলধনের সুদ। এবার কোশ্চেনে বলা আছে অংশীদারি চুক্তি মোতাবেক মোহন মাসে 800 টাকা বেতন পাবে। এই মোহনের 8-12 9600 টাকা বেতন বছরের টোটাল। মোহনের চলতি হিসাব, ব্র্যাকেটে বার্ষিক বেতন 9,600 টাকা। বছরের বেতন 800 × 12 মাস। তারপরে রাজন ব্যবসাকে ঋণ দিয়েছে। কোশ্চেনের লাস্টের দিকে দেখো রাজনের ঋণ হিসাব 5,000, বছরের শুরুতে 5,000 টাকা ঋণ ছিল। তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম অংশীদারির অঙ্কে ঋণের সুদ উল্লেখ না থাকলেও সুদ ধরতে হবে 6%। এই অঙ্কে বলা আছে ঋণ 5,000 এবং উপরের দিকে 3 নাম্বার লাইনে বলা আছে ঋণের সুদ 5%। 5,000-এর 5% হবে 250 টাকা। তো আমরা এটা লিখবো রাজনের ঋণ হিসাব, যেহেতু রাজন ঋণ দিয়েছে, রাজনের ঋণ হিসাব, ব্র্যাকেটে ঋণের সুদ 250 টাকা, 250 টাকা। ঋণের সুদ হবে 250 টাকা। তো এখানে চলতি হিসাব লিখবো না, ঋণের বেলায় সব সময় ঋণ হিসাব লিখবো, শিরোনাম এবং ঋণের সুদ 250 টাকা, এটা লিখলাম। আর এই অঙ্কে উত্তোলনের সুদ ধরতে বলে নাই, যে কারণে আমরা এই পাশে উত্তোলনের সুদ, অংশীদারদের চলতি হিসাব, ব্র্যাকেটে উত্তোলনের সুদ কথাটা লিখলাম না। এই অঙ্কে পণ্য উত্তোলন ছিল না, যে কারণে পণ্য উত্তোলন ক্রেডিট পাশে লিখলাম না। এখানে লাভ লোকসান আবন্টন শেষ। এবার আমরা রেজাল্ট বের করব। 37,500 টাকা ডেবিটে নিয়ে আসবো, 37,500 টাকা। এটা থেকে আমরা 11,250, 9,600 আর 250 টাকা বিয়োগ করব। এতে করে রেজাল্ট আসবে 16,400 টাকা। এই 16,400 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিব। অংশীদারদের চলতি হিসাব, ব্র্যাকেটে মুনাফার অংশ সুমন, রাজন, মোহন। এই মুনাফাটা কিভাবে ভাগ হবে? কোশ্চেনের 2 নম্বর লাইনে বলা আছে 4:3:2। এইটা না, 4-3 আর হচ্ছে 1, সরি 4-3:1। 4 আর 3 7 আর 1 8, টোটাল 8 ভাগ হবে। তো 16,400 টাকাকে আমরা 8 ভাগ করব, 8 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে দিব সুমনকে 8,200 টাকা। আর 16,400-কে 8 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে রাজনকে দিব 6,150 টাকা, 6,150 টাকা। আর 2,050 হচ্ছে 1 ভাগ। এটাকে 8 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করা যেই কথা, না করা একই কথা। আর 2,050, এই তিনটার যোগফল এইটা। তোমরা অনেকেই বলো যে স্যার এইটা আগে না এইটা আগে। মূলত এটা থেকে এইটা, এইটা আর এইটা বিয়োগ করার পর এইটা বের হবে।
এইটাকে আমরা পরবর্তীতে তিনজনের মধ্যে অনুপাত অনুযায়ী ভাগ করে দেব। এই ছিল ক্ষয়ের আনসার। গতে চেয়েছে অংশীদারদের চলতি হিসাব। সেক্ষেত্রে চলতি হিসাবে সবারটা চাইনি, মোহনেরটা চাইনি, সুমন এবং রাজনের চলতি হিসাব। ছকটা কেমন হবে? মূলধন হিসাবের ছকের মতোই ছক হবে। অংশীদারদের চলতি হিসাবের ছকটা, অংশীদারদের যেহেতু দুইজনের চেয়েছে এই জন্য দুইটা টাকার ঘর, তারিখ, দুইটা টাকার ঘর আমরা ছক কাটলাম। ক্রেডিট পাস, যে কোনো হিসাব মানে ক্রেডিট ডেবিট ক্রেডিট। সুমন এবং রাজন, মোহনেরটা চাইনি, এখানে বিবরণ আর এটা তারিখ, রাজন, সুমন এবং বিবরণ, এটা তারিখ, এটা ডেবিট পাস। লিখব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব 2013 জানুয়ারি 1। সরি, এটা আসলে চলতি হিসাব চেয়েছে, অংশীদারদের চলতি হিসাব। তো অংশীদারদের বলতে দুইজনের, একজন হচ্ছে সুমন আর একজন রাজন, মোহনেরটা চাইনি। এই জন্য আমরা সুমন ও রাজনের চলতি হিসাব লিখতে পারতাম, এখন লিখছে অংশীদারদের, তাও কোনো সমস্যা নেই কারণ সুমন আর রাজনের নাম লেখা আছে। তো ব্যালেন্স বিডি লিখবো আমরা। এখানে মূলধনের টাকা আনবো না, চলতি হিসাবের টাকা নিয়ে আসবো। সুমনের চলতি হিসাব ক্রেডিট 5,000 টাকা, এই যে ক্রেডিট পাশে সুমনের ঘরে 5,000 টাকা লিখবো। এবং রাজনের চলতি হিসাব ডেবিট 1,000 টাকা, 2013 ডিসেম্বর 31, ব্যালেন্স বিডি রাজনের 1,000 টাকা। দুইজনের ব্যালেন্স দুই পাশে চলে গেল বছরের শুরুতে, কারণ কোশ্চেনে বলা আছে একজনের ডেবিট আর একজনের ক্রেডিট। সুমনের ক্রেডিট আর রাজনের হচ্ছে ডেবিট। আর মোহনের ঘরটা নেই কারণ মোহনেরটা চাইনি। আর যদি এটা মূলধন হিসাব হতো তাহলে মূলধনের ব্যালেন্স গুলো বসতো, এখানে চলতি হিসাবের ব্যালেন্স বসছে। আর কোশ্চেনে যদি চলতি হিসাবের ব্যালেন্স উল্লেখ না থাকতো তাহলে আমরা এই ব্যালেন্স বিডি লিখতাম না। এই পাশে আমরা প্রথমেই লিখব, এরপরে লিখব উত্তোলন, কে কত উত্তোলন করেছে, উত্তোলন হিসাব। কোশ্চেনে বলা আছে দেখো লাস্টের দিকে, বছরে কারবার হতে সুমন 8,000 টাকা, রাজন 5,000 টাকা। সুমন নিয়েছে 8,000 আর রাজন নিয়েছে 5,000। আর মোহনের ঘর নেই, মোহনের ঘরে লিখবো না, চাইনি মোহনেরটা, উত্তোলন লিখলাম। এরপরে কি কাজ? এরপরে অঙ্কটা এখানেই শেষ হয়ে যায়। কিভাবে শেষ হয়ে যায়? একটু আগে আমরা ক্ষয়ের যে আনসার দিয়েছিলাম লাভ লোকসান আবন্টন হিসাব, সেই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট থেকে এই পাশে আসবে, ক্রেডিটে আসবে। এই জন্য শিরোনাম দিব লাভ লোকসান আবন্টন হিসাব। ডেবিট পাশ থেকে কি আসবে? মূলধনের সুদ, মূলধনের সুদ 5,000 টাকা আর ওর 3750 টাকা। আর আসবে মুনাফার অংশ। আর বেতন আসার কথা ছিল কিন্তু বেতন তো মোহনের, আমরা তো আর মোহনের অঙ্ক করছি না। মুনাফার অংশ ছিল 8,200, রাজনের ছিল 6,150। আর ঋণের সুদ আমরা এখানে আনবো না, এটার নাম চলতি হিসাব, কারণ ঋণের সুদের উপর আমরা শিরোনাম দিয়েছিলাম ঋণ হিসাব। এই কারণে চলতি হিসাবে ঋণের সুদ আসবে না, ঋণ হিসাবে যাবে। আর বেতনটা আসতো যদি এখানে মোহনের ঘরটা খুলতাম তাহলে বেতন নামে মোহনের ঘরে বসতো। তো লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশ থেকে চলতি হিসাবের ক্রেডিট পাশে মূলধনের সুদ আর মুনাফার অংশ। বেতনটা আসার কথা ছিল মোহনের ঘরে, কিন্তু মোহনের অঙ্ক এখানে চাইনি, যে কারণে বেতনটা আসলো না আর ঋণের সুদ আসে না। আর লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশ থেকে আমি ডেবিটে আনবো উত্তোলনের সুদ, কিন্তু ক্রেডিট পাশে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন নামে কোনো আইটেম ছিল না, যে কারণে এখানে কিছুই আসবে না, শিরোনাম আর হবে না। এবার রেজাল্ট বের করব। ক্রেডিট পাশ যোগ করব 10,000, 18,200। এই 18,200 এখানে নিয়ে আসব। এটা থেকে আমি 8,000 বিয়োগ করব, 10,200, নাম দিব ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এবার রাজনের 9,900 টাকা যোগফল, 9,900 টাকাকে ডেবিট পাশে নিয়ে আসবো। 9,900 টাকাকে থেকে এই দুইটা বিয়োগ করব, 6,000 টাকা, 3,900 টাকা। এটা হচ্ছে রাজনের রেজাল্ট, 3,900 টাকা। রাজনের 9,000
3,900 টাকা হচ্ছে রেজাল্ট। তো এরপরে এটা যেহেতু 13 সাল, এরপরে 14 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, এই টাকাগুলো আমরা এখানে নিয়ে আসবো, এই সিডি গুলো আমরা ওইখানে নিয়ে আসবো এবং অঙ্কটি শেষ হবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ ছিল। কখন আমরা চলতি হিসাবের অঙ্ক চলতি হিসাব খুলবো, যখন চলতি হিসাব চাই, আর চলতি হিসাব চাইলে লাভ লোকসান আবন্টনের শিরোনামগুলো সব চেঞ্জ হয়ে যায়। এইটুকুই শুধু পরিবর্তনশীল মূলধন পদ্ধতির সঙ্গে স্থিতিশীল মূলধন পদ্ধতির অঙ্কের পার্থক্য। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এবং সবার জন্য শুভকামনা জানিয়ে পরের ক্লাসে আবার দেখা হবে সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।